প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৬৯ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম বিশ্বজিৎ প্রামাণিক। তিনি ঘটনা পাঠিয়েছেন কাঁচরাপাড়া থেকে। বিশ্বজিৎ বহুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিল যতদূর আমার মনে পড়ছে, কিন্তু কোন এপিসোডে পাঠিয়েছিল সেটা আমার মনে নেই। তবে এই ঘটনার মূল চরিত্রের নাম অবিনাশ কর্মকার। শুরু করছি আজকের প্রেতপক্ষের ৩৬৯ নম্বর এপিসোডের ঘটনা। নতুন চাকরি পাওয়ার পর সাধারণত মানুষের চোখে একটা সম্মান দেখা দেয়, কিন্তু আমি চাকরি পাওয়ার পর সেরকমটা হয়নি। উল্টে ছিল এক অদ্ভুত দৃষ্টিতে তাকানো, যেন আমি 5টা মানুষের মতোই নই। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন হাতে পেয়েছিলাম তখন ছিল দুপুরবেলা। মা বারান্দায় বসে ধান শুকোচ্ছিল। আমি কাগজটা তার সামনে ধরতেই তিনি প্রথমে পড়লেন না, শুধু চোখ তুলে তাকালেন আর বললেন, চাকরি হলো বুঝি? কোথায়? আমি গলা পরিষ্কার করে বললাম, পৌরসভার চাকরি, সহকারী কর্মচারী। মায়ের চোখে তখনও স্বস্তি আসেনি। তিনি আবার বললেন, কোথায়? কর্মস্থল কই? আমি আর ঘুরিয়ে বলিনি, সোজা বলেছিলাম, দক্ষিণ মাঝের চর শ্মশান ঘাটে। মায়ের হাত থেকে চালের বাটিটা মাটিতে পড়ে যায়। এক মুহূর্ত তিনি কিছু বললেন না, তারপর আচমকা বসে পড়লেন। তারপর বললেন, মানুষের শেষ ঠিকানা নিয়ে কাজ, মন অনেক শক্ত করতে হবে, খুব শক্ত কাজ। আমি কথাটা শুনে হেসেছিলাম। ভেবেছিলাম অভাব মিটবে, খাবার জুটবে, ঋণ কমবে, আমার আর কিচ্ছু চাই না। দক্ষিণ মাঝেরচর গ্রামটা নদীর পুরনো মোড় ঘেঁষে। আগে নাকি নদী অনেকটা কাছে ছিল, এখন অনেকটা সরে গেছে, কিন্তু পুরনো শুকনো চর, কাঁটা ঝোপ আর কাদার গন্ধটা এখনো থেকে গেছে। শ্মশান ঘাটটা দিনের বেলায় একদম সাধারণ। খোলা মাঠ, কয়েকটা আধপোড়া কাঠের স্তূপ, একটা টিনের অফিস আর একটা বন্ধ ঘর, যেটা সবাই বলতো সংরক্ষণ ঘর। আমার দায়িত্ব ছিল হিসেব খাতা, কাঠের হিসেব, দরজা জানলা দেখা। বাকি সব যিনি সামলাতেন তার নাম ছিল হরেন দত্ত। বয়স 50 পেরিয়েছে, কিন্তু মুখ দেখলে বোঝা যাবে না। অদ্ভুত শান্ত স্বভাবের মানুষ। প্রথম দিন থেকেই একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি রাতে কম কথা বলতেন, আর রাত নামলেই সংরক্ষণ ঘরের দিকে তাকাতেন না। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল কাজে। এক বিকেলে সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, দত্ত কাকু, আপনি কি রাতে এখানে থাকতে ভয় পান? তিনি তখন একটা শুকনো হাসি হেসে বললেন, ভয় থাকলে কি এখানে কেউ কাজ করে? কিন্তু একটু ভয় পাওয়া ভালো, যার ভয় নেই তারই বিপদ বেশি। আমি তখনও বুঝিনি এই কথার মানে কি। মন দিয়ে নতুন কাজের জায়গায় কাজ করতে থাকলাম। প্রথম সপ্তাহে কিচ্ছু হয়নি। আমি ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছিলাম। সেখানকার লোকজনের সাথেও পরিচিতি বাড়ল, কিন্তু পাড়ার লোক আমাকে ডাকতো শ্মশান চাকর বলে। কোনো চায়ের দোকানে গেলে সেখানকার লোকেরা কথাবার্তা থামিয়ে দিত। কেউ হাত থেকে পয়সা নিতে চাইতো না, বলতো ওইখানে রেখে দিন। আমি ব্যাপারটা সয়ে নিয়েছিলাম। এদের কাছে সম্মান না পেলেও নিজের চোখে তো সম্মান আছে। এই কাজ আমি স্বীকার করে নিয়েছি, কেননা বেকারত্ব অপমানের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তারিখটা ছিল 12ই ডিসেম্বর। কনকনে ঠান্ডা পড়েছে। সেদিন নাইট ডিউটি আমার। হরেন দত্ত চলে যাওয়ার সময় বললেন, আজ আবহাওয়া ভালো নয়, নদীর ধারের দিকে যেও না জানো। আমি হেসে ফেলে বললাম, কেন, আজ কি ভূত বেরোবে নাকি? তিনি হেঁটে চলে যেতে গিয়েও থেমে গেলেন। পেছনে ফিরে তাকালেন আমার দিকে। খুব স্বাভাবিক গলায় বললেন, যারা কথা বলে তারা ভূত নয়, আর যারা কথা বলে না তারাই ভূত। এই কথাটা শুনে আমার গাটা কেমন শিরশির করে উঠেছিল, কিন্তু সেটা ঠান্ডার কারণেই হবে। আজ বেজায় শীত পড়েছে। রাত বাড়তেই শ্মশানটা পুরো বদলে গেল। দিনে যেমন জায়গাটা দেখতে লাগতো, এখন আর চিনতেই পারছিলাম না। বাতাসে পোড়া কাঠের ধোঁয়া নেই, আছে কাদা আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। আমি অফিসেই বসেছিলাম। খুব জোরে হাওয়া দিলেই টিনের চালের ওপর কেমন একটা আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে।
হঠাৎ কারেন্টটা অফ হয়ে যায়। এই জায়গায় বিদ্যুৎ যাওয়াটা নতুন নয়, কিন্তু সেই দিন হঠাৎ একটা ধপ ধপ আওয়াজ, পায়ের শব্দ, ধীরে কিন্তু কেউ পা টেনে টেনে হাঁটছে। আওয়াজটা আসছে সংরক্ষণ ঘরের দিক থেকে। শব্দটা আবার হলো, এইবার কাছাকাছি। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। কোনো কুকুর নাকি মানুষ, আমি বাস্তবে বিশ্বাসী। কমপক্ষে সেই দিন পর্যন্ত তো তাই ছিলাম। আমি মোবাইলের টর্চটা জ্বালালাম। হাত কাঁপছিল, কিন্তু কোনো রকমে সেটাকে নিয়ন্ত্রণ করলাম। দরজার বাইরে পা রাখতেই বুকের ভেতরে ধক করে উঠল। শ্মশানটা আজকে যেন কেমন একটা লাগছে। দিনের চেনা জায়গাগুলো যেন নিজের জায়গা বদলে নিয়েছে। সংরক্ষণ ঘরটা অফিস থেকে 30-40 গজ দূরে। চারিদিকে খালি জায়গা, কোনো গাছ নেই, তবু বাতাসে একটা ঘস ঘস শব্দ। আমি খুব সাবধানে ডাক দিলাম, কেউ আছেন? নিজের গলাটাই আমার কেমন যেন অপরিচিত লাগলো। কোনো উত্তর আসেনি, কিন্তু শব্দটাও থামেনি। সঙ্গে সঙ্গে মনে হলো হরেন দত্ত আজকে বলে গেল যে আবহাওয়া ভালো নয়। তাহলে কি তিনি কিছু জানেন? তারপর নিজের মন আবার নিজেকেই বলল, সব কিছুতেই অতিপ্রাকৃত খুঁজলে চলে না। আস্তে আস্তে হেঁটে সংরক্ষণ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। গন্ধটা ঠিক তখনই টের পেলাম। কোনো পোড়া কাঠের গন্ধ নয়, তবে গন্ধটা ঠিক ব্যাখ্যা করতে পারবো না। একটা অদ্ভুত গন্ধ। ভেজা মাটি, পচে যাওয়া কাঠ, পচা পাতার মিশ্রণে যেমন একটা গন্ধ হয়, এ ঠিক তেমন। সংরক্ষণ ঘরের দরজা লোহা দিয়ে তৈরি। লোহার হাতলটা অস্বাভাবিক ঠান্ডা। আচমকা সেই হাতল ধরলে যেন শরীরের ভেতর অবধি ঠান্ডা ঢুকে যায়। এখানে আগে বলা হয়নি, হরেন দত্ত যাওয়ার সময় আরেকটা কথা বলে গিয়েছিলেন যে এই সংরক্ষণ ঘরের দরজা যেন আমি না খুলি। আমি দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে একটা গলা খাঁকরানির শব্দ হলো। কোনো জন্তু তো এইভাবে গলা খাঁকড়াবে না, এ তো মানুষ। তবে শব্দটা শুনে আমি এক পা পেছনে সরে গেলাম। তারপরেই নিজেকে ধমকালাম, ডিউটি মানে দায়িত্ব, ভয় পেলে চলবে না। এক নিঃশ্বাসে দরজায় দিলাম এক ধাক্কা। দরজা একটা ধাতব শব্দ করে খুলে গেল। ভেতরটা একেবারে মিশমিশে কালো অন্ধকার, যেন আলো শুষে নিচ্ছে। টর্চের আলো ভেতরে ঢুকলো, কিন্তু সেই আলোতে পুরো ঘর ধরা দিল না। যেন ঘরটা আলোকে প্রবেশ করতে মানা করছে। ঘরের মাঝখানে একটা বড় পাথরের টেবিল, চারিপাশটা খালি। আমি এই ঘর আগেও দেখেছি। আমি জানতাম আজ কোনো দেহ আসেনি। আলোটা ঘোরালাম মাঝখানের টেবিলটার দিকে। টেবিলটা ঠিক জায়গাতেই রয়েছে। টেবিলের তলাটা অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না কেন বুকের ভেতরে কেমন একটা চাপ বাড়ছিল। আমি না চাইতেও বলে উঠলাম, কে কে ঢুকেছে? কে আছে এখানে? কোনো উত্তর নেই। আমি এক পা এগোলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল টেবিলের নিচে কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে মনে হয়েছিল কোনো কুকুর বা বেড়াল, কিন্তু হঠাৎ দেখতে পেলাম যেটা দাঁড়িয়ে রয়েছে সেটার দুটো পা, মানুষের পা। পরনে একটা প্যান্ট, সেটাও ভেজা, হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। প্রথম কথা যেটা মাথায় এলো, কোনো নেশাখোর মাতাল ভুল করে এখানে ঢুকে পড়েছে। এই অঞ্চলে এটা অস্বাভাবিক নয়। আমি নিচু গলায় বললাম, ও মশাই, শুনছেন? কোনো নড়াচড়া নেই। আমি হাঁটু মুড়ে বসে হাত বাড়ালাম তার দিকে। স্পর্শ করতেই হাতে যেন একটা ঝাঁকুনি খেলাম। মনে হলো যেন হাতে কারেন্ট লাগলো। বরফের মতো ঠান্ডা। প্রাণহীন দেহে যেমন একটা ঠান্ডা ভাব আসে, এ ঠিক তেমন। আমি ভয় হাত সরিয়ে নিলাম। আমি উঠে দাঁড়িয়ে ফোন বের করলাম। প্রচণ্ড ভয় পেয়েছি আমি। হরেন দত্তকে কল দিলাম। রিং গেল একবার, দুবার। তৃতীয় রিং পড়াতেই তিনি ধরলেন। আমি কিছু বলার আগেই তিনি বললেন, সংরক্ষণ ঘরে ঢুকেছিস? আমার গলা শুকিয়ে গিয়েছিল। বললাম, কাকু, এখানে একটা লোক আছে টেবিলের নিচে, মনে হয় মারা গেছে। ওপাশে নীরবতা। এই নীরবতা ভয়ঙ্কর, কারণ এটা অবাক হওয়ার নীরবতা নয়, কিছু জানার নীরবতা। কিছুক্ষণ পর তিনি ধীরে বললেন, ঘরের আলো নেভাস না, ওর গায়ে হাত দিস না, দরজা লাগাস না, আমি আসছি। সঙ্গে সঙ্গে কলটা কেটে গেল। আমি আবার তাকালাম টেবিলের নিচে। পা দুটো ওখানেই রয়েছে।
কিন্তু তার দেহ মুখ কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখার সাহসও নেই। আমি টর্চের আলো ঘরের অন্য প্রান্তে ঘোরাতে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। ঘরের এক কোণে আর একটা ছায়া। এটা টেবিলের নিচের ছায়াটা নয়, এটা দাঁড়িয়ে থাকা এক মানুষের আকৃতি। মোবাইলের আলোটা একবার দপদপ করে উঠল। পরক্ষণেই দেখলাম ওখানে কেউ নেই। আমি আবার টেবিলের নিচে দেখলাম আলো ফেলে, পা দুটোও নেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি। তারপর এক সময় আমি পেছোতে শুরু করলাম দেয়ালের দিকে, আর সেই সময় সংরক্ষণ ঘরের দরজাটা নিঃশব্দে আস্তে করে বন্ধ হয়ে যায়। আবার একটা শব্দ শোনা গেল। আমি শব্দর দিক লক্ষ্য করে মোবাইলের টর্চটা জ্বালালাম। সেখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। কোনো ছায়ামূর্তি নয়, পুরো মানুষ। তার মুখটা অস্বাভাবিক ফোলা, চোখের কোটর ফাঁকা। সে মাথা একটু কাত করে বলল, আমাকে বাইরে যেতে দাও, আমি বাইরে যাব। গলার আওয়াজটা খুব জোরে ছিল না, কিন্তু গলাটা অদ্ভুত। এ গলা কি মানুষের হতে পারে? এক দীর্ঘ সময় ধরে কোনো শব্দ না বেরোলে যেমন গলা শুকিয়ে যায়, এই আওয়াজ ঠিক তেমন। আমার পা অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে নেই, ঝুলে আছি। এই ঘরের ছাদ খুব উঁচু নয়, মানুষটা খুব একটা লম্বাও নয়। সে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, যেন এক্ষুনি পড়ে যাবে। আমি কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু শব্দ বের হলো না। লোকটার চোখ আমার দিকে তাকানো, তবে চোখ বললে ভুল হবে, ফাঁকা কোটর। সে এক পা এগোলো। এইবার বুঝলাম ওর পা দুটো সমান নয়। একটা পা স্বাভাবিক, আর একটা হাঁটুর নিচ থেকে যেন একটু লম্বা, ওজন নিতে পারছে না শরীরের, সেই পাটাই ও টানছে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা খালি প্লাস্টিকের বোতলটা গড়িয়ে মেঝেতে পড়ে গেল খটাস করে একটা শব্দ করে। ঘরের ভেতরের নীরবতা যেন ভেঙে গেল। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে সেটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলল না। অদ্ভুত ব্যাপার, দরজার হাতলে জোর দিচ্ছি কিন্তু কোনো শব্দ হচ্ছে না। এই ঘর যেন সেই শব্দ গিলে খেয়ে নিচ্ছে, নাকি আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, খুব শীতল এক কণ্ঠস্বর। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। শব্দটা আসছে ঠিক আমার পেছন থেকে। আমি ঘাড় ঘোরালাম, দেখলাম সেই মানুষটা আমার খুব কাছে, এত কাছে যে তার গায়ের গন্ধে বমি উঠে আসছে। মুখটা স্পষ্ট দেখতে পেলাম এবার, বিকট দেখতে মুখ, যেন এক পচা লাশ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দাঁত কয়েকটা দেখা যাচ্ছে কালচে, পুরো শরীর ফ্যাকাশে সাদা। হিমশীতল কণ্ঠে সে আবার বলল, আমি আগুন পাইনি। এই কথাটা শোনার সাথে সাথেই দরজার হাতলটা যেন নড়ে উঠল। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে দরজার হাতলে টান দিলাম। দরজাটা ভাগ্যক্রমে খুলে যায়। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার পা দুটো যেন আর চলছিল না। আমি হড়কে মাটিতে পড়লাম। হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছি, পেছনের দিকে তাকানোর সাহস নেই। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি চিৎকার করে লাফিয়ে উঠলাম। আরে আমি তাকিয়ে দেখলাম হরেন দত্ত। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো লাল। তিনি ফিস ফিস করে বললেন, দেখেছিস? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না। কি দেখেছি, কখন দেখেছি, এসব কিচ্ছু না। শুধু আমার হাত ধরে টর্চ জ্বালিয়ে সংরক্ষণ ঘরের দিকে তাকালেন। দরজাটা আধ খোলা, ভেতরটা অন্ধকার। তিনি দরজার মুখে দাঁড়িয়ে বললেন, যা দেখেছিস সেটা বার হয়ে গেছে, ভেতরে আর কেউ নেই। আমি কেঁপে কেঁপে বললাম, ও কথা বলছিল, ওর গায়ে কি বিকট গন্ধ। হরেন দত্ত চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, 1 বছর আগে এই শীতকালে এই নদীর পুরনো ঘাটে একজন পড়ে গিয়েছিল। খুব স্রোত ছিল না নদীতে, কিন্তু তার দেহ পাওয়া যায়নি। তার লাশ আগুন পায়নি। যে লাশ আগুন পায় না, তার অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায়। আজ তারিখ কি জানিস? আমি মাথা নেড়ে বললাম, 12ই ডিসেম্বর। হরেন দত্ত বলল, এই রাতেই তাকে শেষবার দেখা গিয়েছিল।
তারপর আজকে তুই দেখলি। এরপর হরেন দত্ত আমাকে যেটা দেখালেন সেটা আমি দেখে ভয় সিঁটিয়ে গেলাম। সংরক্ষণ ঘর থেকে বাইরে যে রাস্তাটা নদীর দিকে চলে গেছে সেই রাস্তার ওপর একজনের পায়ের ছাপ। ঘরের দিক থেকে সোজা নদীর দিকে চলে গেছে। হরেন দত্ত ফিসফিস করে বললেন, ও আসে, প্রায়ই আসে। ও চায় ওকে যেন কেউ আগুন দেয়। আমি মাটিতে বসে পড়লাম। আমার চাকরি, আমার বাস্তববাদ সবকিছু ওই পায়ের ছাপে মিশে গেল। হরেন দত্ত আমাকে অফিস ঘরের বেঞ্চে বসিয়ে দিয়েছিলেন, কিন্তু হরেন দত্ত আমার সাথে বেশিক্ষণ থাকেননি। নিজে চলে গিয়েছিলেন সংরক্ষণ ঘরের দরজার সামনে। সেখানে গিয়ে তিনি সারা রাত বসে রইলেন, টর্চ নিভিয়ে। আমি বুঝেছিলাম উনি আলো জ্বালাচ্ছেন না ইচ্ছে করে, অন্ধকারকেই যেন পাহারা দিচ্ছেন। সকালে হরেন দত্ত একটা ঘটি করে জল এনে আমাকে জল খেতে বললেন, আর তখনই আমার ঘুমটা ভাঙে। আমি প্রশ্ন করলাম হরেন দত্তকে, আমি কাল রাতে যাকে দেখেছিলাম সেটা কি মানুষ ছিল? হরেন দত্ত আমার দিকে তাকালেন না, খুব স্বাভাবিক গলায় বললেন, মানুষই ছিল বটে, সমস্যা হলো এখন সে সেটা জানে না। এই কথা শুনে একটা চাপ বুকে চেপে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, সে কি জানে না? হরেন দত্ত বলল, জীবিত অবস্থায় সে যেরকম ছিল, মৃত্যুর পর সে এখনো বুঝেই উঠতে পারেনি যে সে মারা গেছে। তিনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বলতে শুরু করলেন, ওর নাম ছিল রঘুনাথ। নদীতে মাছ ধরে সংসার চলত। একদিন সন্ধ্যায় মদ খেয়ে নৌকা ঠেলতে গিয়েছিল, তখন জোয়ার ছিল না। ওর পা কাদাতে আটকে যায়। কাদায় পা ঢুকে যাওয়ার দৃশ্য পরের দিন সকালে অনেকেই দেখেছিল। ঠিক তার নৌকার পাশে মদ্যপ অবস্থায় সে কোনো রকমে কাদা ছেড়ে বেরিয়ে পড়ে যায় নদীতে। তারপর তার লাশ আর পাওয়া যায়নি। ওর দেহ আগুন পায়নি, তাই ওর অতৃপ্ত আত্মা এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেই দিন দুপুরে আমি বাড়ি গিয়েছিলাম। মা আমার মুখ দেখে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু সেদিন রাতেই সব বদলে গেল। আমি ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই ভেজা কাদা, ঠান্ডা গলা শুনছি, আগুন পাইনি, আগুন পাইনি। রাত প্রায় 2টো নাগাদ বাড়ির উঠোন থেকে একটা শব্দ পেলাম, কারোর হেঁটে চলে বেড়াবার শব্দ। আমি উঠে বসলাম। আবার শুনতে পেলাম একই শব্দ। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম, কিচ্ছু নেই। তবে একটা পরিচিত গন্ধ আমার নাকে আসে। এই গন্ধ শ্মশানের। আমি ঠাকুরের নাম জপ করতে লাগলাম। সেদিন রাতে আর কিছু ঘটল না। পরদিন কাজে ফিরতেই আর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সংরক্ষণ ঘরের দরজার ভেতর দিক থেকে দরজা কেন খুলছিল না সেটা দেখার জন্যে ভেতরে যাওয়াতে দেখলাম সারা ঘরে মাটির দাগ, তার মধ্যে পায়ের ছাপ। পুরোপুরি শুকনো নয়, অল্প ভেজা। হরেন দত্ত সেই পায়ের ছাপ দেখতে দেখতে বললেন, যে এসেছিল সে এখন তোমাকে চেনে। আমি ভীত সন্ত্রস্ত গলায় বললাম, মানে? তিনি বললেন, যারা ওদের কথা শোনে, যারা দেখে, তাদেরকেই ওরা ধরে, তাদের দুঃখ বেদনার কথা বলতে আসে। আমার মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। তিনি বললেন, সবাই পারে না, তুই পেরেছিস, তাইও তোর কাছে আবার আসবে। সেদিন সন্ধ্যায় আবার ডিউটি। আমি যেতে চাইনি, কিন্তু সূর্য ডুবতেই আমার অন্তরাত্মা আমাকে শ্মশানের দিকে নিয়ে গেল। শ্মশানে পৌঁছতে নদীর দিক থেকে ঢেউয়ের শব্দ আমার কানে আসে। সে আজকে আসবে না, সে এখানেই আছে, এরকম অনুভূতি আমার হতে লাগলো। আর ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর, ভাই, ভাই। পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই। একটু পরে আবার একই ডাক, ভাই, ভাই, একটু আগুন। আমার হাত থেকে টর্চটা নিচে পড়ে গেল। এই শব্দটা কোনো ঘর থেকে নয়, ঠিক আমার পেছন থেকে আসছে, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক সেই সময় আমার পরিত্রাতা হিসেবে হরেন দত্তর গলার শব্দ ভেসে এলো দূর থেকে। তিনি চিৎকার করে বললেন, তাকাস না, তাকাস না, তাকালে আরো বিপদ। পেছন থেকে যে কণ্ঠস্বর ভেসে আসছে, হরেন দত্ত সেই দিকে তাকাতে মানা করছেন। সেই রাতে শ্মশান ঘাটে আমি আর হরেন দত্ত ছাড়া কেউ ছিল না। দিনটা খুব সম্ভবত অমাবস্যা, চাঁদ ওঠেনি।
আকাশে শুধু মেঘ, নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। আমার মন বলছিল চাকরি ছেড়ে চলে যেতে, কিন্তু আশ্চর্য ব্যাপার, মনের ভেতরে তখন ভয় কম, ভার বেশি। হরেন দত্ত শুকনো গলায় বললেন, আজও আসবে নিশ্চিত। আমি কোনো প্রশ্ন করিনি। কিছুক্ষণ পর তিনি নিজেই আবার বললেন, 1 বছর পূর্ণ হয়েছে তো, তাইও আবার আসবে। এমনিতে শ্মশানে প্রচুর পাখির ডাক, কুকুরের ঘেউ ঘেউ শব্দ সবসময় শোনা যায়, কিন্তু সেই দিন কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি হরেন দত্তর সঙ্গে কথা বলতে বলতে সংরক্ষণ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা বন্ধ। তিনি আমাকে বললেন, শোন, আজ যদি এই দরজা নিজে থেকে খুলে যায় তাহলে ভেতরে ঢুকিস। আমি চমকে উঠে বললাম, কিন্তু আপনি তো বলেছিলেন। উনি আমার কথা কেটে বললেন, কারণ আজ তোকে বুঝতে হবে যেটা আমি বুঝিনি। ঠিক রাত 12:30টার সময় সংরক্ষণ ঘরের দরজাটা একটা ধাতব শব্দ করে নিজে থেকেই খুলে গেল। টর্চের আলোয় দেখতে পেলাম ভেজা কাদার পায়ের ছাপ একটার পর একটা সংরক্ষণ ঘরের দিকে ঢুকেছে। দরজাটা অল্প খোলা। দরজার সামনে যেতেই ভেতর থেকে একটা আওয়াজ এলো, ভাই, আগুন চাই, আগুন পাইনি, আমি আগুন পাইনি। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতরের অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি আমি পরিষ্কার টের পাচ্ছি। হরেন দত্ত আমাকে পেছন থেকে বলল, ওকে জিজ্ঞাসা করো তুমি কি মৃত। আমি হরেন দত্তর থেকে কথা শুনে প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে, তুমি কি মারা গেছো? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, হ্যাঁ। আমি আবার বললাম, তোমার দেহ পাওয়া যায়নি, তাই তোমাকে আগুন দেওয়া সম্ভব হয়নি। তোমার দেহ পাওয়া যায়নি, এতে তোমার কোনো দোষ নেই। তোমার স্ত্রী, তোমার ছেলেরা তোমাকে শেষ দেখা দেখতেও পায়নি। বুঝতে পারলাম কেউ কাঁদতে কাঁদতে মাটির ওপর বসে পড়ল। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, আমি এখন কি করি? আমি চোখ বন্ধ করে বললাম, এভাবে থেকো না, তোমার জায়গা এখানে নয়, তুমি এখান থেকে চলে যাও। তারপর ঘরটা একেবারে নীরবতায় ভরে গেল। হরেন দত্ত আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে বললেন। আমি সেই ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে চিৎকার করে তাকে বললাম, তুমি আর এসো না এখানে, তুমি আর এসো না, তোমার দেহ পাওয়া যায়নি, বোঝার চেষ্টা করো, একটু বোঝো। সেদিন রাতে আর কিচ্ছু ঘটেনি। হরেন দত্ত চুপচাপ চেয়ারে বসে রইলেন। ভোরের পাখির ডাক ফিরল। আমি বললাম, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না আমি কি দেখলাম। হরেন দত্ত বললেন, যাদের দেহ আগুন পায় না তারা এইভাবেই ঘুরে বেড়ায়। আমি বলতে চাইনি, কেননা আমি ভেবেছিলাম তুমি হয়তো তাকে অনুভব করবে না, কিন্তু যখন দেখলাম তুমিও ওকে দেখেছো, তাই তোমাকে বলতে বাধ্য হলাম। আমি সেই চাকরি আজ পর্যন্ত ছাড়িনি। কেন ছাড়িনি তা জানি না। হয়তো এখন অভ্যাস হয়ে গেছে, হয়তো এখনো সে আসে, কিন্তু আমার চোখ সওয়া হয়ে গেছে। আমি এখন তাকে দেখতেও পাই না। রাতে কখনো আলো নেভাই না, দরজা বন্ধ থাকলে সেটা খুলি না। তবে একটা ব্যাপার, প্রতি বছর 12ই ডিসেম্বরের রাতে যখন সংরক্ষণ ঘরের দরজাটা নিজে নিজে খুলে যায়, আমি জানি সে ফিরে এসেছে। তবে এবার আগুন চাইতে নয়, শুধু মনে করিয়ে দিতে সব মৃত্যু সব কিছুর শেষ নয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, দুর্ধর্ষ একটা ঘটনা বিশ্বজিৎ আমাদেরকে পাঠিয়েছে। দারুণ দারুণ একটা ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি না ঘটনাটা কতটা ভালোভাবে তোমাদেরকে পরিবেশন করতে পেরেছি, কিন্তু ঘটনাটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছিল অবিনাশের সাথে আমিও সেইখানে রয়েছি। অদ্ভুত একটা ঘটনা।
তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে যেসব ঘটনা পাঠাবে সেগুলো যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা সহদেব, লিখেছে দাদা ভাই দারুণ হয়েছে ঘটনা। কমেন্ট করেছে আদি বামিম। নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ লাগলো, অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে সুকুমার সিং। নিবেদিতা হালদার কর। পাপন রয় লিখেছে হাই রাজদা, তোমার সব এপিসোড আমি দেখেছি। কমেন্ট করেছে সমীর সরকার। সুদেশনা সিনহা রয়। বাবাই দাস লিখেছে ভিডিওতে থাম্বনেল দেখেই বোঝা যাচ্ছে ঘটনা জমজমাট হতে চলেছে, তাই আগে থেকেই লাইক কমেন্ট করে শুনতে আরম্ভ করলাম। আর কমেন্ট করেছে সরস্বতী হালদার। এই সবকটা কমেন্টই এসছে মদ্যপ স্বামীর অত্যাচার থেকে বাঁচতে একটি মেয়ের রেল লাইনে পড়ে আত্মহত্যার ঘটনা প্রেতপক্ষের 367 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।